ओं नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। आमादेर आध्यात्मिक दिव्यत्रयी भगवान श्री श्री रामकृष्ण परमहंसदेव, सकलेर मा श्री श्री मा शारदा देवी एवं योगाचार्य स्वामी विवेकानंदेर श्रीचरणे भूलुंठित प्रणति जानिए आपनादेर सकलके आमार अंतरेर अंतस्थल थेके गभीर श्रद्धायुक्त प्रणाम निवेदन करे प्राणाराम यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर 451तम पर्वेर स्वागत जानाई एवं आपनादेर संगे संगे এই যে অনুপ্রেরণা সেটি আমাদের মনকে কোথাও একটু আন্দোলিত করে এবং আমরাও হয়তো সেই চড়ুই বেতির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রয়াসে এই অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারি এবং ভগবানের অসীম কৃপাতেই এই অনুষ্ঠান সম্ভব হচ্ছে। আপনারা হয়তো এই অনুষ্ঠান সম্প্রচার দেখছেন, কিন্তু তার মধ্যেও অনেক নেপথ্যে কারিকুরি থাকে। যে কোনো রঙ্গমঞ্চের নাটকে যেমন নেপথ্যে অনেক ভূমিকা থাকে, সেই নেপথ্যের ভূমিকা যারা অবলীলায় করে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। এবং আজকে এই 451তম পর্বে এসে বারবার মনে হচ্ছে যে স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করতে। তার কারণ আমরা বিবেকানন্দ বলতেই বুঝি যে ঝঞ্ঝা সদৃশ্য এক ব্যক্তিত্ব, যার পাশ্চাত্য অভিযান মূলত ভারত বিজয়ের জন্যেই বা ভারত বিজয়ের লক্ষ্যেই নিবেদিত। তার পাশ্চাত্য অভিযানের এই ঝঞ্ঝা সদৃশ্য ব্যক্তিত্বের সাথে সাথে যদি আমরা স্বামী বিবেকানন্দের অন্য একটি দিককে না যুক্ত করি, তাহলে পূর্ণ মাত্রায় স্বামী বিবেকানন্দকে আমরা স্মরণ মনন করতে পারি না। তাই আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনামে সৎকথায় রয়েছে অন্য বিবেকানন্দ। তিনি শিবাবতার। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যদি কেউ নরেনের নিন্দা করত তাহলে বলতেন ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে দে, কারণ শিব নিন্দা হয়েছে। এই এতটাই ভালোবাসা এবং এতটাই শ্রদ্ধা যেন আমাদের উদ্দেশ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ জানিয়ে দিচ্ছেন। সুবোধানন্দজি মহারাজের স্মৃতিকথায় আমরা এটি পাই। তেমনি সেই বিবেকানন্দকে, যাকে আমরা ডাইনামিক সাইক্লোনিক হিন্দু মঙ্ক হিসাবে জানি, সেই উষ্ণীষ, সেই গৈরিক বাস, তার সেই আয়ত নয়ন, কেরে পদ্ম পলাশ লোচন, সেই যে গানে আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, কিন্তু সেই বিবেকানন্দ এক শিশুর মতন সরল, সেই বিবেকানন্দ প্রাণ খোলা, সেই বিবেকানন্দ উচ্ছল, সেই বিবেকানন্দ তারুণ্যে মিলেমিশে এক পূর্ণ যৌবনের প্রতিমূর্তি, যিনি আমাদের দিশা দেখাচ্ছেন। আবার মানুষের জীবনের যে উচ্ছলতা, যে সরসতা, যে বাঙ্ময়তা, সেইটাকেও যেন আমাদের কাছে তার জীবন লীলা নাট্যের নানা কাহিনীর পড়তে পড়তে পর্দায় পর্দায় আমাদের সামনে তুলে ধরেছেন। তাই এহেন বিবেকানন্দ আমাদের বন্ধু, এহেন বিবেকানন্দ সহাস্য বিবেকানন্দ, এহেন বিবেকানন্দ কর্মযোগী বিবেকানন্দ, এহেন বিবেকানন্দ শিরোনামে অন্য বিবেকানন্দ। যে বিবেকানন্দের কথা আমরা অনেক সময় স্মরণ করি না, ভাবি না, সেই বিবেকানন্দকে আজকে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় একটু স্মরণ করব অন্যভাবে, অন্য মোড়কে। আমরা জানি যে স্বামীজির এই যে রসিক বন্ধুবৎসল ক্রীড়াবিদ এবং শিশুর সারল্যে ভরপুর যে ব্যক্তিত্ব, তার জন্যেই তিনি শিশুদের মধ্যে স্বচ্ছন্দে মিশে যেতে পারতেন। শিশুদের উপর তার প্রভাব ছিল গভীর। ধর্মসভা চলাকালে স্বামীজি ছিলেন শ্রীযুক্ত জে.বি. লায়নের অতিথি। এই লায়ন দৌহিত্রী কর্নেলিয়া কঙ্গারের বয়স তখন মাত্র 6। শিশুটি কিন্তু স্বামীজির উজ্জ্বল চোখ, সুন্দর কণ্ঠস্বরের স্মৃতি কোনোদিন ভোলেননি। উত্তরকালে শৈশবের আনন্দময় দিনগুলির স্মৃতিচারণ প্রসঙ্গে তিনি লিখেছেন যে শ্রোতারা স্বামীজির ভারতীয় কাজের জন্য যে অর্থ দান করতেন, তিনি একটি সাফল্য গর্বিত বালকের মতন তার রুমালে বেঁধে এনে দিদিমার কোলে ঢেলে দিতেন। অর্থাৎ এই যে দৌহিত্রী
বলছেন ওই জেবি লায়নের দৌহিত্রী কর্নেলিয়া কঙ্গার, তিনি বলছেন দিদিমার কোলে স্বামীজি যেন আনন্দ করে ঢেলে দিতেন, কারণ যে অর্থদান সেটাই যেন একটা সাফল্য তার মুখে চোখে প্রকাশ পেত। ওই অন্তরঙ্গ মুখচ্ছবি শিশু কর্নেলিয়াকে আকর্ষণ করেছিল। তাই বক্তৃতা শেষে ঘরে ফিরলেই তিনি স্বামীজির কোলে ঝাঁপিয়ে পড়তেন এবং ঝাঁপিয়ে পড়ে বলতেন, একটা গল্প বলো। স্বামীজি তাকে ঝাঁক ঝাঁক টিয়া, ময়ূর, বাঁদর আর কলা গাছে ভরা ভারতবর্ষের গল্প বলতেন। অর্থাৎ এই গল্পের মধ্যেও স্বামীজি ভারতবর্ষকে তুলে ধরছেন। আমরা যে আজকে ভারতবর্ষকে প্রতি মুহূর্তে পরতে পরতে অপমান করি, যে ভারতবর্ষের জন্য আমরা সবসময় লজ্জা অনুভব করি, স্বামীজি কিন্তু বারবার তার উল্টো বলেছেন। স্বামীজি বলছেন সেই চিকাগো ধর্ম মহাসভায়, আই অ্যাম প্রাউড টু বিলং দ্যাট রিলিজন, আমি সেই ধর্মের প্রতিনিধিত্ব করছি বলে নিজেকে গর্ব অনুভব করি। আমরা কোথাও লুকিয়ে পড়ি, আমরা বারবার বলি আমরা ইন্ডিয়ান। বলা হয় দেয়ার আর টু কাইন্ড অফ ইন্ডিয়ানস, এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তারা বিদেশে থাকেন, বিদেশ থেকে ভারতবর্ষের গরিমা, ঐতিহ্য, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেক সময়। আর কিছু দল মানুষ, তারা আমরা ভারতবাসী, যারা চিরকাল ভারতবর্ষে থেকে বলছি এদেশে শিক্ষা হবে না, স্বাস্থ্য হবে না, এদেশে কিচ্ছু নেই, কিন্তু এই ভারতবর্ষের সংস্কৃতির দিকে আমরা তাকাচ্ছি না। স্বামীজি কিন্তু সেখানে সেই ঝাঁক ঝাঁক টিয়া, ময়ূর এবং কলা গাছে ভরা ভারতবর্ষের গল্প বিদেশি ওই কঙ্গারকে শোনাচ্ছেন, কর্নেলিয়া কঙ্গার। স্বামীজির মাথা ঘিরে জড়িয়ে জড়িয়ে বাঁধা পাগড়িটা ছিল ওই বাচ্চা মেয়েটির কাছে বিস্ময়ের বস্তু। সে বারবার পাগড়ি বাঁধার কৌশল দেখতে চাইতো, আর স্বামীজি কোলে বসে থাকা সেই শিশুটিকে পাগড়ি বাঁধা শেখাতেন। সেই আনন্দোজ্জ্বল শৈশব স্মৃতি রোমন্থন করে 84 বছর বয়সেও তিনি লিখেছিলেন, কর্নেলিয়া, যে এ এক স্মৃতি যা আমি কোনোদিন ভুলিনি। আর তাঁর ছিল অসাধারণ চৌম্বক ব্যক্তিত্ব, তার মতন আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি। অর্থাৎ দেয়ার ওয়াজ নো আদার সেকেন্ড বিবেকানন্দ। তারা জীবনে সেই 84 বছর বয়সেও ছোটবেলার সেই স্মৃতিকে রোমন্থন করছেন এবং ভাবে, আনন্দে, ভাষায় আপ্লুত হয়ে যাচ্ছেন। এবং এইভাবেই ধর্মসভার প্রাক পর্যায়ে অধ্যাপক জন হেনরি রাইটের 10 বছরের ছেলে অস্টিনের সঙ্গেও স্বামীজির বন্ধুত্ব গড়ে ওঠে। অর্থাৎ স্বামীজির বন্ধুত্ব যেমন গড়ে উঠছে কর্নেলিয়া কঙ্গারের সাথে, তেমনি গড়ে উঠছে অধ্যাপক জন হেনরি রাইটের 10 বছরের ছেলে অস্টিনের সঙ্গে। এবং গল্পচ্ছলে একটা চিঠিতে তিনি অস্টিনকে শেখাচ্ছেন, বাছা অস্টিন, যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আর এক খেলুড়ে, যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না। আহা, কি যে মজায় ভরা তিনি। অর্থাৎ সেখানেও তিনি তাকে শিখিয়ে দিচ্ছেন যে অদ্ভুত এক জীবন বোধ, যে তুমি যখন খেলছো সেই সময় তোমার সঙ্গে আর একজন খেলুড়ে খেলা করছেন। স্বামীজি তার এই ছোট্ট বন্ধুটির সঙ্গে কি গল্প করেছিলেন সেটা জানা যায়নি, তবে এই গল্পের প্রভাব এত প্রগাঢ় ছিল যে পরবর্তীকালে এই অস্টিন ট্যাপান রাইট আইল্যান্ডিয়া নামে একটি উপন্যাস রচনা করেন এবং তার নায়কের সঙ্গে স্বামীজির চরিত্রের আশ্চর্য রকম মিল তিনি দেখিয়ে দিয়েছিলেন। শিকাগোতে থাকাকালীন স্বামীজি মাঝে মাঝে লিঙ্কন পার্কে বেড়াতেন এবং পার্কের মধ্যে দিয়ে এক তরুণী তার 2 বছরের মেয়েকে নিয়ে রোজ বাজারে যেতেন। প্রতিদিনই এক সময় একটি ভদ্রলোককে পার্কে বসে থাকতে দেখে তিনি কিছুক্ষণের জন্য মেয়েটিকে স্বামীজির কাছে রেখে যেতে চান। এরকম অনেক দিনই ঘটল। সেই মেয়েটির যখন 15-16 বছর বয়স, তখন তার মা স্বামীজির একটা ফটো দেখতে পান। স্বামীজির খ্যাতির কথা তিনি ততদিন শুনেছেন। ফটোটি দেখিয়ে তিনি মেয়েকে প্রশ্ন করেন, তোর বন্ধুকে মনে পড়ে? মেয়েটির মনে ছিল, গভীরভাবেই মনে পড়ে। এমন বন্ধু সে কি জীবনে আর পেয়েছে? তাই সেই স্মৃতিচিহ্ন ধরেই সে একদিন বেদান্ত সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে পরম পূজ্যপাদ স্বামী অখিলানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষাও নিয়েছিল। অর্থাৎ এই ছোট্ট বয়সের কি প্রভাব এই বাচ্চাদের ওপরও স্বামী বিবেকানন্দের যেন একটা ইন্ডাকশন, যাকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাবে বলি বা ভাষায় বলি, পরিভাষায় বলি, একটা আবেশ তৈরি করে দেওয়া। আমরা বিয়ে বাড়িতে গেলে যেমন যে আবেশের মধ্যে ঢুকে পড়ি, কোনো সুন্দর পাহাড় দেখলে, কোথাও বেড়াতে গেলে যেমন একটা মনের মধ্যে আবেশ তৈরি হয়, বিবেকানন্দ তার ব্যক্তিত্বের আবেশের দ্বারা এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছিলেন
যে ভাবতেই হয়, বলতেই ইচ্ছা করে এই বিবেকানন্দ অন্য বিবেকানন্দ, যে বিবেকানন্দ গুরুর কাছে বসে থাকা বিবেকানন্দ নয়, যে বিবেকানন্দ ওই বিশ্ব মঞ্চে ধর্মসভার মঞ্চে বক্তৃতারত বিবেকানন্দ নয়, যে বিবেকানন্দ দয়ায় কেঁদে ভাসানো বিবেকানন্দ নয়। এই বিবেকানন্দ আসলে আমাদের প্রাণের বিবেকানন্দ, মনের বিবেকানন্দ, অন্য বিবেকানন্দ। তাই তিনি বাচ্চাদের সাথেও অনায়াসে মিশে যেতে পারেন। এবং এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উঠে আসছে এই তথ্যে। বলছেন স্বামীজি লন্ডনে স্টেশনে হেঁটে যাচ্ছেন, হঠাৎ নোংরা ছেঁড়া কাপড় পরা একটা ছোট্ট ছেলে ছুটে এসে স্বামীজির হাত জড়িয়ে ধরে তার মাথা ঘষতে থাকে। স্বামীজি প্রথমে ছেলেটিকে চিনতে পারেননি। ছেলেটি বলল, তুমি সেদিন আমাকে একটা পেনি দিয়েছিলে। স্বামীজির তখন মনে পড়ে একদিন ওই ছেলেটিকে আর একজনের সঙ্গে মারামারি করতে দেখে তিনি দুজনকে থামান এবং একটি করে পেনি দেন। দরিদ্র বালকটি সেই দয়ালু বন্ধুকে ভোলেনি, তাই ছুটে এসেছিল কৃতজ্ঞতা জানাতে। অনুভূতিপ্রবণ শিশুগুলো পরম আশ্বাসে দুহাতে আঁকড়ে ধরতে পারত। তারা শিশুসুলভ সারল্যে পূর্ণ ছিল বলেই বিবেকানন্দকে বুঝতে পেরেছিল। তাই বক্তৃতা মঞ্চে আলোড়ন সৃষ্টি করতেন যে বাগ্মী, যে দিগ্বিজয়ী বিবেকানন্দ, তার হৃদয়ের আলো ছায়ায় খেলে বেড়াতো শিশু বিবেকানন্দ। সহজ আনন্দ ছড়িয়ে দিতেন তিনি চারপাশের পৃথিবীতে। চেনা জানা বন্ধু মহলে তার আশ্রয়দাতা মার্কিন পরিবারের সমস্ত বয়সের, সমস্ত রুচির মানুষগুলোর মধ্যে বিবেকানন্দ এই আনন্দ যেন বিলিয়ে দিয়েছেন। এবং ইউরোপ ভ্রমণকালে জেনেভা নগরীতে এসে স্বামীজির স্বাদ হলো বেলুনে চড়ার। শুধু একা নয়, সঙ্গী সেভিয়ার দম্পতি মিসেস মুলার সকলকে নিয়ে ওঠা চাই। মাদাম সেভিয়ারের কোনো ওজোর আপত্তি টিকল না। অস্তগামী সূর্যের কিরণে বেলুনটি ওপরে আরও ওপরে উঠে যেতে লাগলো। আকাশ ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করে স্বামীজি সঙ্গীদের নিয়ে নিরাপদে মাটিতে এলেন। কিন্তু শিশুর মতন ইচ্ছে আবার বেলুনে চড়েন, যদিও অন্য কাজ থাকায় সেই ইচ্ছা তার আর পূর্ণ হয়নি। এই প্রাণ প্রাচুর্যে ভরা বিবেকানন্দ ছিলেন আনন্দময় মানুষটি। পাশ্চাত্যের অভিজাত সমাজও তাই তাকে ভালোবেসেছিল। এই জীবনের প্যানোরামিক ভিউটা তিনি দেখতে শিখিয়েছিলেন। জীবনের যে মূল শক্তি, যে প্রাণ প্রাচুর্য, যে শিশুসুলভ সারল্য, যে আনন্দ পাওয়া এবং আনন্দকে বিলিয়ে দেওয়া, সেটি বিবেকানন্দ করেছেন। সেজন্য পাশ্চাত্য তাকে কুর্নিশ করেছে, নট ফর হিজ ইন্টেলিজেন্ট, not for his oratory, not for his intellectualism, but rather the intense heart filled with simplicity and joy, happiness, and it has distributed, or rather it distributed by him towards the society. অর্থাৎ সমাজ সংসারের বন্ধন মুক্ত সন্ন্যাসী তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যকে এক করেছিলেন। বসুধৈব কুটুম্বকম। সেজন্য হেল ভগ্নীদের সঙ্গেও তার মধুর সম্পর্কের চিঠিপত্রের প্রকাশ ছত্রে ছত্রে থাকত। তিনি জানতেন হাসি ঠাট্টা, তীব্র ভৎসনা, যেভাবেই তিনি চিঠি লিখুন না কেন, সমান প্রীতির সঙ্গেই তা গৃহীত হবে। একবার মেরি হেলের অভিযোগের উত্তরে স্বামীজি অত্যন্ত কঠোর ভাষায় তিরস্কার করে তাকে চিঠি লিখলেন। কিছুদিন পর মেরি খুব মর্মাহত হয়েছে ভেবে স্বামীজি লিখলেন, শোনো মেরি বোনটি আমার, করে থেকো না আর মুখ ভার, চর খেয়েছ যদিও জোরে, জানি তবু জানো সত্য করে, ভালোবাসি দিয়ে প্রাণমন, তোমরা যে মোর অতি প্রিয়জন। অর্থাৎ স্বামীজি তিরস্কার করছেন, কিন্তু তারপর ভালোবাসায় আবার কাছেও টেনে নিচ্ছেন। এবং সেই বোনও কিন্তু কম ছিলেন না, তিনিও উত্তরে একটা কবিতা পাঠালেন ওই মেরি হেল স্বামীজিকে। একদিন তিনি গভীর ভাবেতে ছিলেন বসিয়া ঘরে একান্ত, সহসা একটি আলোকের শিখা চারপাশে তার হলো প্রকাশিত। ক্ষীণ মৃদু এক কণ্ঠের ধ্বনি চিন্তারে তার করে প্রদীপ্ত, শব্দের রাশি অঙ্গার সম, হঠাৎ ঝলসি ওঠে জ্বলন্ত। এবং হেল পরিবারের মতন আরেকটি ভাগ্যবান পরিবার ছিল লেগেট পরিবার। শ্রীযুক্ত স্টার্জেসের বিধবা পত্নী শ্রীযুক্তা বেসি ম্যাকলাউড স্টার্জেসকে বিয়ে করেন ধন ব্যবসায়ী ফ্রান্সিস লেগেট। স্বামীজি ছিলেন শ্রীযুক্ত লেগেটের বন্ধু। সেই সঙ্গে তার পরিচয় হয় বেসি এবং তার ছেলে মেয়ে অ্যালবার্টা এবং হলিস্টার স্টার্জিসের সঙ্গে। নিউ
হ্যাম্পশায়ারের পার্সিক গ্রামে লেগেটদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে স্বামীজি একবার দাঁড় চালানোয় শিক্ষানবিশি করেন। অ্যালবার্টাকে চিঠিতে লিখছেন, পার্সিতে নৌকোয় বেড়ানোর সময় আমি দাঁড় চালানোর দু একটি বিষয় শিখে নিয়েছি। কিন্তু প্রসঙ্গত এখানে বলা যায় যে দাঁড় চালাতে গিয়ে তিনি একদিন নৌকাকে প্রায় উল্টেও ফেলে দিয়েছিলেন। নৌকাটি ডোবেনি, কিন্তু নিজে পেছন দিকে উল্টে পড়েন এবং নৌকার পাটাতানে তার মাথা ঠুকে যায় এবং শেষে হাসতে হাসতে তিনি উঠে দাঁড়ান। অর্থাৎ স্বামীজি নৌকো চালাতে গিয়ে পড়ে গেলেন, নৌকার পাটাতানে মাথা ঠুকে গেল, তবুও তিনি উঠে হাসছেন। এই রকমই অন্য বিবেকানন্দের সন্ধান আমরা পাই, যে বিবেকানন্দ আমাদের চিরপরিচিত বিবেকানন্দের আড়ালে আর এক অপরিচিত বিবেকানন্দ, তার জীবন উচ্ছলতায় আমাদের কাছে ভাস্বর। লেগেটদের আলস্টার কমিউনিটিতে অনেক জমি জমা ছিল। এই বিশাল জমি জমার 50 একর জমিতে শ্রীযুক্ত লেগেট তাঁর সুরম্য বাসভবন রিজলি ম্যানর এবং অতিথি অভ্যাগতদের জন্য আরও কয়েকটি বাড়ি তৈরি করেছিলেন। স্বামীজি রিজলিতে গেছেন 3 বার। প্রথমবার ফ্রান্স লেগেটের বন্ধু হয়ে, পরের বার বেসি এবং ফ্রাঙ্ক উভয়েরই অতিথি রূপে, এবং সেখানে গিয়েও তিনি অধ্যাত্মভাবে ডুবে থাকতেন। কখনো বা পরিবারের সকলকে নিয়ে একেবারে আনন্দে মেতে উঠতেন। একদিন কুমারী ম্যাকলাউড শ্রীযুক্ত লেগেটের পড়ার ঘরের দরজা খুলে হকচকিয়ে যান। তিনি দেখেন লেগেট শূন্যে ভাসমান, স্বামীজি মাটিতে শায়িত এবং ঊর্ধ্বপদ, তার পাজামার কাপড় হাঁটুর কাছে গুটিয়ে এসেছে। ম্যাকলাউড কিছু বোঝার আগেই লেগেট মাটিতে আছড়ে পড়লেন, আর স্বামীজি এক লাফে উঠে গিয়ে হতবুদ্ধি অনুপ্রবেশকারিণীকে জোরে ধমক দিয়ে বললেন, কেন পুরুষ মানুষের বৈঠকখানার দরজায় ধাক্কা না দিয়ে ঢুকেছ? একটু থেমে অবশ্য হেসে ফেললেন, জো, এবার ফ্রান্সিসকে তুলে ধরতে হবে। আসলে স্বামীজি সেদিন লেগেটকে যোগব্যায়াম দেখাচ্ছিলেন। ময়ূরাসনে তিনি ঊর্ধ্বমুখী দুটো পায়ের ওপর লেগেটকে চাপিয়ে দিয়ে পা দিয়ে শূন্যে ভাসমান লেগেটের ভারসাম্য ঠিক রাখছিলেন। অর্থাৎ ময়ূরাসন করে তিনি পা দিয়ে লেগেটকে তুলে ধরেছেন এবং সেখানে তার ব্যালেন্স ঠিক করছেন। আর ইতিমধ্যে ম্যাকলাউড ঢুকে পড়তে সব গোলমাল হয়ে গেছে। মেয়েদের সামনে হাঁটু অবধি কাপড় গুটিয়ে বসাটা খুবই আদব কায়দা বিরুদ্ধ। বা সঙ্গে সঙ্গে তিনি এক লাফে মাটিতে উঠে দাঁড়ান, আর ফলে কি হলো, তার পায়ের ওপর ছিলেন লেগেট, তিনি ধপাস করে মাটিতে পড়ে যান। সমস্ত ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে ম্যাকলাউডের মনে হয়েছিল লেগেট শূন্যে ভাসছেন। কিন্তু বিবেকানন্দ এই ক্রীড়াচঞ্চল বালক মূর্তি দর্শন দিলেন এই কুমারী ম্যাকলাউডের কাছে, সেটাও তার কাছে জীবনের এক পরম সম্পদ ছিল। এবং একবার স্বামীজি রিজলিতে গল্ফ খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেই সময় হলিস্টারের সাথে সেদিন ঘুরতে বেরিয়েছিলেন। কিশোর হলিস্টার অতি আগ্রহে গল্ফ খেলার লাঠি এবং বল জোগাড় করে স্বামীজিকে বোঝাতে থাকেন যে দূরের গর্তে বল ঢোকাতে হবে। যদিও 4 বারের মধ্যে ঢোকানোর কথা, কিন্তু প্রথম শিক্ষার্থীকে 8-9 বার সুযোগ দেওয়া যেতে পারে। স্বামীজি রাজি। লাঠির এক আঘাতেই তিনি বলটাকে ঢুকিয়ে দেবেন গর্তে, এরামই প্রতিজ্ঞা করলেন। অসম্ভব, হলিস্টার বললেন। 50 সেন্ট বাজি। সেই সময় ফ্র্যাঙ্ক লেগেটে উপস্থিত, তিনিও $10। স্বামীজি গর্তের নিকটবর্তী উড়ন্ত পতাকার দিকে দৃষ্টি রেখে লাঠি দিয়ে বলটাকে সজোরে মারলেন এবং সোজা গর্তে ঢুকে গেল বল। বিস্ময়ের ঘোর যখন কাটলো, তখন ফ্র্যাঙ্ক লেগেট এবং হলিস্টার দুজনেই বললেন, আপনার যোগের বুঝি, অর্থাৎ যোগের একটা কারসাজি আছে, আপনি যোগী। স্বামীজি হাসলেন, বললেন, এত সামান্য ব্যাপারে আমি যোগ পদ্ধতি ব্যবহার করি না। আমি 2টো কাজ করেছিলাম। প্রথম দূরত্বটা দেখে নিলাম, আর আমার বাইসেপসের কতটা শক্তি আছে সেটা মেজার করে নিলাম। আর দ্বিতীয়, আমি মনকে বোঝালাম যে আমাকে ওই $10.5 মালিক হতেই হবে। সুতরাং বলকে, অর্থাৎ কি কনসেন্ট্রেশন! দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। স্বামীজি পরবর্তীকালে সেইটি বলবেন, আমাদেরকে জানিয়ে দিয়ে যাবেন যে একটা সাধারণ মানুষের সাথে অতি সাধারণের মানুষের তফাৎ একটা জায়গাতেই, সেটা একাগ্রতা। ওই যে মনকে বোঝালেন ওটা পেতে হবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন, দূরত্বটা মেপে নিলেন, বাস্তবটাও ছাড়লেন না কিন্তু, এবং তার বাইসেপসের শক্তিটাও দেখে নিলেন। বিস্মিত হলিস্টারের জন্য আরও বিস্ময় ছিল। একদিন স্বামীজির শয়নঘরের বন্ধ দরজার পাশ দিয়ে যেতে যেতে হলিস্টার ঘরের ভেতর থেকে জোরে হাসির শব্দ শুনতে পেলেন। পরে সে স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? স্বামীজি উত্তরে বললেন, তিনি ধ্যান করছিলেন। তবে ওই হাসির শব্দটা কার? স্বামীজি উত্তর দিয়ে বললেন, ও ভগবান, এত মজার! কিশোর হলিস্টারের মন সেদিন আলোড়িত হয়েছিল। অর্থাৎ
যিনি এক আঘাতে নির্দিষ্ট লক্ষ্যে গল্ফের বল পৌঁছে দিতে পারেন, তিনিই আবার ভগবানের সাথে নির্ভীতে ধ্যানের মাধ্যমে হেসে কুটিপাটি হন। এই আশ্চর্য সন্ন্যাসী স্মৃতি আজীবন হলিস্টার বহন করেছিলেন। পরবর্তীকালে দার্শনিক বিষয়ে তিনি পুত্রের জিজ্ঞাসার সম্মুখীন হয়ে বলেছিলেন, আমি এসব বিষয় নিয়ে কখনো চিন্তা করিনি, কিন্তু আমি জানি ভগবান আছেন, কারণ স্বামীজি আমাকে বলেছেন। ব্যবসায়ী ফ্রান্সিস লেগেট প্রভাবিত হয়েছিলেন। তিনি বলতেন, বিবেকানন্দ হলেন আমার দেখা মানুষদের মধ্যে মহত্তম, কারণ আমার পরিচিত সকলের চেয়ে তার কাণ্ডজ্ঞান অনেক বেশি। একজন ভদ্রলোককে প্রদেয় শ্রেষ্ঠ উপহার হিসাবে তিনি স্বামীজিকে উপহার দেন 1000 সিগারেটস, অর্থাৎ সেটাও স্বামীজিকে তারা উপহার দিয়েছিলেন এই বিদেশিরা। এবং স্বামীজির কাণ্ডজ্ঞান ছিল অতুলনীয়। কীরকম? পাশ্চাত্যের আদব কায়দা দুরস্থ একজন খাঁটি ভদ্রলোক হিসাবে তিনি সমাজে পরিগণিত হতেন। সন্ন্যাসী হলেও তিনি বাহ্য জগৎ সম্পর্কে কখনো উদাসীন ছিলেন না। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তার লক্ষ্য ছিল। কোনো জায়গায় যেতে হলে সব সময় ধোপ দুরস্ত ইস্ত্রি করা কাপড় পরে ফেলতেন। গলার কলারে সপ্তাহে 2-3 বার কলার বদলাতেন। দাড়ি গোঁফ নিত্য কামাতেন। জুতোটা ব্রাশ হলো কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতেন। এই জন্য আমেরিকাতে অনেকে বলেছিলেন যে সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে বেড়ালেও সম্ভ্রান্ত বংশের ছেলে হওয়ার আদব কায়দা কিছুই তিনি ভুলে যাননি। আসলে স্বামীজি জানতেন যে তিনি পাশ্চাত্যে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন। পরাজিত জাতি বলে ভারতবাসী সকলের চোখে হেয় হয়, তারা নেটিভ বলে, কিন্তু বিবেকানন্দ সেই আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এবং শুধু নিজেও নয়, শিক্ষা দিতেন সঙ্গীদের। একবার মিস মুলারের বাড়িতে সকলে সন্ধ্যা আহার করতে বসেছেন। প্রধান খাদ্য স্যুপ। এদিকে স্বামী শারদানন্দ মহারাজ, তিনি স্যুপ খেতে হলে থালাটা কিভাবে ধরতে হয় আর চামচের কোন দিকে মুখ দিতে হয় কিছুই তিনি জানতেন না। স্বামীজি মৃদুভাবে শরৎ মহারাজকে বাংলায় বলতে লাগলেন, ওরে শরৎ, ওরাম করে ধরে না, আমি যেভাবে করছি সেই রকম কর। তবুও শরৎ মহারাজ ভোজন ব্যাপারটা, অর্থাৎ খাবার ব্যাপারটাকে কিছুতেই আয়ত্ত করতে পারছেন না। সকলের অলক্ষ্যে যখন স্বামীজি শারদানন্দ মহারাজের পা চেপে ধরে বললেন, ওরে ডান হাতে ধরতে নেই, ডান হাতে ছুরি ধরতে হয়, আর বাঁ হাতে কাঁটা দিয়ে মুখে তুলতে হয়। অত বড় বড় গরজ না করে ছোট ছোট গরজ করবি। খাবার সময় দাঁত জিভ বার করতে নেই, কখনো কাশবি না, ধীরে ধীরে চিববি। অর্থাৎ স্বামীজি এই অবস্থাতেও দেখিয়ে দিচ্ছেন লোকব্যবহার। একদিকে তার ড্রেস, একদিকে শিশুর সাথে তার সারল্য, একদিকে এই গল্ফ খেলা, একদিকে ভগবানের সাথে হেসে লুটোপুটি খাচ্ছেন। শরৎ মহারাজকে স্যুপটা কিভাবে খেতে হবে এবং সেটা বুঝতে পারছেন না দেখে ওই টেবিলের তলা দিয়ে পা দিয়ে চেপে তাকে বুঝিয়ে দিচ্ছেন। এহেন বিবেকানন্দকে সাধারণ মানুষ ভালো না বেশে পারে না। সারা পৃথিবীর প্রিয় মানুষ বিবেকানন্দ হয়ে উঠেছিলেন তার এই অনন্য সুন্দর ব্যক্তিত্বের জন্য। যে ব্যক্তিত্ব লেখনীতে বলা যায় না, যে ব্যক্তিত্ব মুখের বক্তৃতাতে ভাষায় প্রকাশ করা যায় না, যে ব্যক্তিত্বকে বারবার তাকিয়ে দেখতে হয়, স্যালুট করতে হয়, কোথায় মুগ্ধ হতে হয়, কোথাও নতজানু হতে হয়। বিবেকানন্দ সেই ব্যক্তিত্বের মানুষ। একজন স্নেহশীল পিতার মতন তিনি কঠোরভাবে কাছের লোকগুলোকে পাশ্চাত্যের আদব কায়দা শিক্ষা দিতেন। আমেরিকা বাসিনী স্বামীজির শিষ্যা সারা এলেন ওয়াল্ডো নিউ ইয়র্কের কর্মকঠোর দিনগুলোতে তিনি প্রত্যেক দিন স্বামীজির জন্য খাদ্য প্রস্তুত করতেন। প্রতিদিন সকাল 8টার মধ্যে তাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হতো। সারাদিন স্বামীজির জন্য নানান কাজে সময় কাটিয়ে শেষে রাত্রে 9টা-10টার সময় তিনি বাড়ি ফিরে যেতেন। ছুটির দিনে ব্যবস্থা হতো অন্যরকম। সেদিন স্বামীজি ঘোড়ার গাড়িতে 2 ঘন্টা সময় নিয়ে চলে আসতেন এই সারা এলেন ওয়াল্ডোর বাড়িতে। সেখানকার অনারম্ভ নীরব পরিবেশে তিনি আরাম করতেন এবং বিশ্রাম পেতেন। কখনো কখনো নতুন খাদ্য প্রস্তুত করতেন এবং কখনো বা পাশ্চাত্য খাদ্য নিয়ে গবেষণা করতেন। এবং সেই সময় তাকে দেখলে মনে হতো যে স্বামীজি যেন একজন বাচ্চা ছেলে, ক্রীড়ারত বালকের মতন। এবং অনুগত শিষ্যা ওয়ার্ল্ডকেও মাঝে মধ্যে ভৎসনা করে দিতেন। একদিন সকালে স্বামীজি দেখলেন ওয়ার্ল্ডোর চোখে জল। স্বামীজি জিজ্ঞেস করলেন, কেন? ওয়ার্ল্ডো বললেন, মনে হচ্ছে আমি আপনাকে কিছুতেই তুষ্ট করতে পারছি না। অপরে আপনার বিরক্তি ঘটালেও আপনি আমাকেই বকেন। স্বামীজি তৎক্ষণাৎ বললেন, আমি ওসব লোককে তেমন ভালো রকম জানিই না যে ওদের বকবো। তাদের বকতে না পেরেই আমি তোমার কাছেই আসি।
নিজের লোককেই যদি বকতে না পারি তাহলে কাকে বকবো? ওয়াল্ডোর চোখে জল সেদিন শুকিয়ে গিয়েছিল। সারা এলেন ওয়াল্ডো, বসে থাকতেন স্বামীজির ওই বকুনির জন্য, কারণ স্বামীজি তাকে বুঝিয়ে দিলেন যে নিজের লোককেই বকা যায়, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, অর্থাৎ সোহাগ যে করে তাই সে ভালোবাসে। স্বামীজি বিদেশিদের চোখের জল মুছিয়ে দিয়েছেন, শুধু ভারতবর্ষের মানুষের নয়, এই আন্তরিকতা ভালোবাসা দিয়ে। সেই জন্যই তো ওই তারাও ওই মেনে চাকর রাখো জি, সেই গানের অনুরণনে যেন তাদের মনের ভাবটা প্রস্ফুটিত হয়েছিল। স্বামীজি মাঝে মধ্যে বিরক্তিও প্রকাশ করতেন। এর কারণ হিসাবে তৎকালীন অবস্থার বর্ণনা করে তিনি নিজেই আলাসিঙ্গা পেরুমলকে লিখেছেন, দিবারাত্র কাজ কাজ কাজ, নিজের রুটির জোগাড় করতে হচ্ছে এবং আমার দেশকে সাহায্য করতে হচ্ছে, সব একলাই। আর তার দরুন শত্রু মিত্র সকলেরই কাছে কেবল গালি খাচ্ছি। যেরূপ কঠোর পরিশ্রম করছি, আর কোনো হিন্দুকে এরূপ করতে হলে সে এতদিনে রক্ত বমি করে মরে যেত। 18ই নভেম্বর 1895 সেইখানে এই চিঠিটি তিনি লিখছেন। অপরিচিত বিদেশ ভূমি, মুষ্টিমেয় কয়েকজন বন্ধু, প্রচণ্ড ঠান্ডায় তাকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বক্তৃতা দিতে হচ্ছে। এত দ্রুত তাকে চলতে হচ্ছে যে সবসময় রাতে ঘুমানোর সুযোগ নেই। পথের দুধারের দৃশ্য বলি যে মনোরম প্রাকৃতিক পরিবেশ, সেসবও দেখা নয়। এবং বেদান্তের উচ্চতত্ত্ব আলোচনা করতে গিয়ে অনেক সময় তাকে অবান্তর প্রশ্নের জর্জরিত হতে হয়েছে। কিন্তু তবুও বিবেকানন্দ অম্লান, তার সেই চরিত্রকে কলঙ্কিত করার জন্য মানুষ চেষ্টা করেছে, কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও বিবেকানন্দ আনন্দ বিকিরণই করেছিলেন। তিনি আনন্দ করতে জানতেন এবং মাঝে মধ্যেই সকলের সঙ্গে তিনি গল্প করতে বসতেন। গুডউইন, স্বামী শারদানন্দ, মহেন্দ্রনাথ দত্ত ছাড়াও সেখানে থাকতেন স্টার্ডি বা ফক্স। একদিন স্বামীজি আমেরিকান চীনেদের নকল করে বলতে লাগলেন, মি মেলিক্যান চিনাম্যান, মি ইট পোক, মি ইট ব্ল্যান্ডি, মি ইট এভরিথিং। অর্থাৎ আমি আমেরিকান চিনাম্যান, আমি শুকরের মাংস খাই, আমি ব্র্যান্ডি খাই, আমি স্যুপ খাই। চীন দেশের লোকেরা রর স্থানে ল বলে, স্বামীজি তাদের নকল করে মুখভঙ্গি করতে লাগলেন। এবং এতই এই গল্পের তার জনপ্রিয়তা হয়েছিল যে তিনি মাঝে মধ্যেই ফিসফিস করে বলতেন, মি মেলিকেন মেলিকেন, ওই যে মি মি করে চীনাম্যানরা তাদের মতন। এবং স্বামীজির সঙ্গে একান্ত শিষ্য সেবক থাকতেন সেই গুডউইন। গুডউইন গোঁফ কামাতেন, একবার প্রায় 2 সপ্তাহ গোঁফ কামাননি, তাই গুডউইনের গোঁফ বেশ বড় হয়েছে। গুডউইন গোঁফে হাত বুলিয়ে আহ্লাদের সঙ্গে বললেন, এ পেইন্টার উইল গিভ মি 10 pounds টু মেক দিস এ মডেল। অর্থাৎ একজন চিত্রকর নিশ্চয়ই আমার এই গোঁফ জোড়াকে মডেল করার জন্য 10 পাউন্ড দেবে। স্বামীজি গুডউইনের দিকে তাকিয়ে বলেন, ইয়েস ইট উড বি এ পেয়ার অফ ভেরি নাইস ব্রুম। হ্যাঁ, এটা একজোড়া ঝাঁটার বেশ সুন্দর মডেল হতে পারে। বিবেকানন্দ সঙ্গে সঙ্গে প্রত্যুৎপন্ন মতিত্বের সাথে গুডউইনকেই উত্তর দিয়ে দিলেন। অর্থাৎ গুডউইন গোঁফ নিয়ে যতটা মজা করছেন, বলছেন যে 10 পাউন্ড পাবো, গর্ব করছেন, বিবেকানন্দ বলছেন এটা একজোড়া ঝাঁটার রোল মডেল হতে পারে। সঙ্গে সঙ্গে হাসির রোল উঠল এবং সেই সময় স্টাডিও প্রফুল্ল মেজাজে আছেন। তিনি গান গাইতে গাইতে চেয়ার বাজাচ্ছিলেন। হঠাৎ তিনি বললেন, যখন স্কুলে পড়তেন তখন এক শিক্ষক একটা ছেলের হাতে এত জোরে মেরেছিল যে তার হাত দিয়ে রক্ত পড়েছিল। সেই সময় থেকে আই বিকাম অফুলি অ্যাংরি হোয়েন আই সি এ ম্যান বিটিং এ বয়। বলছেন স্টাডি বলছেন যে সেই সময় থেকে আমি রেগে যাই কোনো মানুষ যদি কাউকে মারে দেখলেই, বিশেষ করে বালকদের। উপস্থিত গুডউইনও কোন একটা উত্তর দেবেন ঠিক করলেন, কিন্তু কি বলবেন বুঝতে পারছেন না। তিনিও বলে বসলেন, ইয়েস মিস্টার স্টাডি, আই টু বিকাম অফুলি অ্যাংরি হোয়েন আই সি এ ম্যান বিটিং এ ডনকি। স্বামীজি এতক্ষণ চুপচাপ ছিলেন। তিনি এবার বললেন, ইয়েস বিকজ ইট রাউজেস ইউর ফেলো ফিলিং। অর্থাৎ তোমার স্বজন প্রেম জাগিয়ে তোলে, তো তাই তুমি ওই দেখো যখন একটা মানুষ ডানকি অর্থাৎ গাদাকে পেটায় তখন তুমিও রেগে যাও, কারণ তোমার স্বজন প্রেমটা জেগে ওঠে। এই মুহূর্তের মধ্যে হাসিতে ফেটে পড়ল সেই ঘর। এবং এই আমোদ প্রমোদের সময় একবার এক রবিবার যখন ক্লাস শুরু হবার ঘণ্টাখানিক বাকি আছে, স্বামীজি প্রফুল্ল মনে জানালার কাঁচের ধারে দাঁড়িয়ে বাইরের লোকেদের গতিবিধি লক্ষ্য করলেন এবং বললেন, ছাতি হাতে টুপি মাথায় আসছে যত ছুরি, মুখে মেতেছে তারা ময়দা ঝুড়ি ঝুড়ি। অর্থাৎ তারা এই যে এত স্নো পাউডার মাখছে এবং ছাতি নিয়ে মাথায় টুপি দিয়ে, তাদেরকে স্বামীজি ব্যঙ্গ করে বলছেন, ছাতি হাতে টুপি মাথায় আসছে যত ছুরি, মুখে মেখেছে তারা ময়দা ঝুড়ি ঝুড়ি।
স্বামী শারদানন্দকে ঠাট্টা করে বলতে লাগলেন, মেয়েগুলো এত পাউডার দিয়েছে যে সেগুলো যেন কোদাল দিয়ে চাঁচা যায়। বক্তৃতা রাত 4-5 মিনিট বাকি, তখনও হাসি ঠাট্টা চলছে। স্বামীজি শারদানন্দ মহারাজ ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যাচ্ছেন এবং বালকের মতন, বাচ্চা ছেলেরা যেমন কথা বলে সেরকম যাচ্ছেন এবং দুজনকে কনুই দিয়ে গুঁতো দিচ্ছেন। অর্থাৎ বালক বিবেকানন্দের মধ্যে সেই স্বতন্ত্র সত্তা সেদিন সবাই দর্শন করছে, যে তেজস্বী সত্তা নয়, এ এমন এক সত্তার বিবেকানন্দ যে রসিক। বক্তৃতা যখন শুরু হলো তখন তার কণ্ঠধ্বনি থেকে সেই গম্ভীর তরঙ্গায়িত নাদধ্বনি গোটা ঘরকে স্তব্ধ করে দিল। নাদপূর্ণ শব্দকণ্ঠ থেকে শব্দ নির্গত হয়ে মানুষকে সেই বেদান্তের উচ্চ স্তরে নিয়ে গেল। ভাবের এত দ্রুত পরিবর্তন যে পরবর্তীকালে স্বামীজি লিখেছিলেন গুরু ভাইদের, লেকচার ফেকচার তো কিছু লিখে দিই না, একটা লিখে দিয়েছিলাম যা ছাপিয়েছে, বাকি সব দাঁড়াঝাপ যা মুখে আসে গুরুদেব জুটিয়ে দেন। এই দাঁড়াঝাপ শব্দের কোনো অনুবাদ হয় না, তাই স্বামীজির বক্তৃতাগুলোকে দাঁড়াঝাপ ছাড়া আর অন্য কোনো বিশেষণে বিশেষিত করা যায় না। এবং পরবর্তীকালেও তিনি বলেছিলেন, শ্রোতাদের কাছে তিনি যেগুলো বলেন সেগুলো তার যেন প্রত্যক্ষ আধ্যাত্মিকতা। এবং সেই জন্য তিনি নিজেও একবার বলেছিলেন, একবার ডেট্রয়েটে 3 ঘন্টা ঝাড়া বুলি ঝেড়েছিলুম, আমি নিজে অবাক হয়ে যাই সময় সময়, মধু তোর পেটেও এত ছিল। অর্থাৎ তার নিজের ভেতরে এত স্টক ছিল, সেটাও যেন তিনি বলছেন। অর্থাৎ সব ওই ঠাকুর তার মধ্যে করে দিচ্ছেন। আত্মজ্ঞানে আরূঢ় মহাপুরুষ সাক্ষীর ভূমিকায় থেকেও নিজের নাম রূপকে নিয়ে কৌতুক করেছেন, এবং সেই কৌতুক উচ্চ আধ্যাত্মিক ভূমিতে থেকেও চিঠিতে লিখেছেন, কাল এখানে একটা ভয়ানক ঝড় চলেছিল, তাতে তাঁবুগুলোর উত্তম মধ্যম চিকিৎসা হয়ে গেছে। যে বড় তাঁবুর নিচে তাঁদের এই সব বক্তৃতা চলছিল, ওই চিকিৎসার চোটে সেটির আধ্যাত্মিকতা এত বেড়ে গিয়েছিল যে সেটি মর্তলোকের দৃষ্টি হতে সম্পূর্ণ অন্তরিত হয়ে আরও প্রায় 200 চেয়ার আধ্যাত্মিকভাবে গদগদ হয়ে জমির চারিদিকে নৃত্য করতে আরম্ভ করলো। এহেন বিবেকানন্দ বারবার আত্মস্বরূপে মহাযোগী সর্বা অবস্থায় অবস্থিত হয়ে ভূমানন্দকে স্পর্শ করেছিলেন, যিনি বক্তৃতাতেও রসবোধ আনতে পারেন, ব্যবহারিক জীবনে রসবোধ আনতে পারেন, শিশুর সারল্যে মিশে যেতে পারেন, আবার অতীন্দ্রিয় আধ্যাত্মিক অনুভূতিতে দাঁড়িয়ে সেখানে ভূমানন্দকে স্পর্শ করে ব্যক্তিত্বের সমস্ত আঙ্গিককে ছাপিয়ে হয়ে ওঠেন অনন্য বিবেকানন্দ। এই বিবেকানন্দকে বারবার প্রণাম করি। আজকের এই সৎকথায় তাঁকে স্মরণ মননের মধ্যে দিয়েই আমরা আজকের সৎকথার ইতি বা পরিসমাপ্তি টানছি। নমস্কার, ধন্যবাদ।